আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। তো এই অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব এন্ট্রপি নিয়ে। এই যে এন্ট্রপি শব্দটা তোমাদের কাছে সম্পূর্ণই নতুন। তো আসো আমরা শুরু করি। এন্ট্রপি বিষয়টা আসলে কি? এন্ট্রপি বিষয়টা হলো একটা মজার বিষয়। এটা এমন একটা বিষয়, একটা কাল্পনিক বিষয় বা এমন একটা বিষয় যেটা নির্ণয় করা যায় না। সাধারণত এন্ট্রপি বলতে কী বোঝায়? আমরা যদি একেবারেই সহজভাবে বলি যে এন্ট্রপিটা হলো যেমন কোনো একটা সিস্টেম কতটুকু র্যান্ডমনেস বা কতটুকু ডিসঅর্ডার অবস্থায় আছে, বা কতটুকু যদি বাংলায় বলি বিশৃঙ্খল অবস্থায় আছে, বা কতটুকু এলোমেলো অবস্থায় আছে, তার পরিমাপটাকে বলা হয় এন্ট্রপি। যেমন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে যদি আমরা দেখি বিষয়টা, খেয়াল করো এইখানে আমাদের যেমন মনে করো এটা একটা সিস্টেম বিবেচনা করতে পারো। এটা যদি একটা সিস্টেম হয়, এই যে সিস্টেমটার মধ্যে এই যে দেখো এখানে অনেকগুলো এটা সাধারণত পুঁতি বলা হয় এগুলিকে। জাস্ট এটা এই সিস্টেমের মধ্যে এটাকে আমরা অণু বিবেচনা করি। দেখো একটা দুইটা তিনটা চারটা আবার এক দুই তিন, এভাবে অণুগুলি দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে। অর্থাৎ এই অণুগুলি এখানে সুসজ্জিত, মানে এখানে একটা শৃঙ্খল অবস্থার মধ্যে আছে। এখন দেখো এই অণুগুলিকে যদি আমি এই যেভাবে করে দিলাম, এখন কিন্তু আর এই অণুগুলি আর সুশৃঙ্খল অবস্থায় নাই। অণুগুলি এখন এলোমেলো বা অণুগুলি এখন বিশৃঙ্খল। তার মানে শুরুতে অণুগুলি ছিল সুশৃঙ্খল বা সজ্জিত, আর এখন অণুগুলি হয়ে গেল বিশৃঙ্খল বা এলোমেলো। তার মানে বোঝা গেল প্রথমে যেই অবস্থায় ছিল, প্রথমের অবস্থার তুলনায় দ্বিতীয় অবস্থা অর্থাৎ এই অবস্থার ক্ষেত্রে তার এন্ট্রপি বেড়ে গেল, মানে তার বিশৃঙ্খলা বেড়ে গেল, মানে সে বেশি এলোমেলো হয়ে গেল। অর্থাৎ এন্ট্রপি দ্বারা বোঝাচ্ছে একটা সিস্টেম কতটুকু এলোমেলো সেটা। যেমন দেখো এইখানে অনেকগুলি ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলি এখানে সুসজ্জিত আছে, সাজানো আছে, অর্থাৎ এলোমেলো নাই। অর্থাৎ এই অবস্থায় তার এন্ট্রপি কম। আমি যদি এই যে ব্যাটারিগুলি এখন ফালাই দিলাম এইভাবে, এখন দেখো এখন যখন এগুলি এলোমেলো হচ্ছে অর্থাৎ বিভিন্ন দিকে যাচ্ছে, তাহলে দেখা গেল যে এগুলি এখন কিন্তু এলোমেলো হয়ে গেল। অর্থাৎ এই অবস্থার ক্ষেত্রে তার এন্ট্রপিটা বেড়ে গেল। তার মানে এন্ট্রপি কি নির্দেশ করে? এন্ট্রপি নির্দেশ করে কোনো একটা সিস্টেম কতটুকু সে এলোমেলো বা কতটুকু সে বিশৃঙ্খল, যেটাকে আমরা ইংরেজিতে বলি একটা সিস্টেম কতটুকু র্যান্ডমনেস বা কতটুকু ডিসঅর্ডার, সেটাকে বলা হয় ওই সিস্টেমের এন্ট্রপি। আচ্ছা, তো এটা তো আমরা এন্ট্রপির একটা সংজ্ঞা আমরা এভাবে আসলে আমরা দিতে পারি যে একটা সিস্টেম কতটুকু ডিসঅর্ডার বা কতটুকু র্যান্ডমনেস বা কতটুকু এলোমেলো বা কতটুকু বিশৃঙ্খল, তার পরিমাপটাকেই বলা হয় এন্ট্রপি। আসলে আমরা একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। যেমন মনে করো এটা একটা কঠিন পদার্থ। এইখানে তার অণুগুলো একেবারে সুসজ্জিত আছে। এই যে দেখো অণুগুলো সুসজ্জিত আছে। এই কঠিনটা যখন তরলে পরিণত হবে, বা তুমি এটাকে একটা বরফখণ্ড বিবেচনা করতে পারো। এটাকে যদি একটা বরফখণ্ড বিবেচনা করো, এইটার অণুগুলি এখানে দেখো সুসজ্জিত আছে। এখন এটা যখন তরলে পরিণত হবে, দেখো অণুগুলি কিন্তু আর সুসজ্জিত নাই। তার মানে এইখানে এন্ট্রপি কম, এইখানে এন্ট্রপি বেশি। তার মানে এইখানে বিশৃঙ্খলা বেশি, এইখানে র্যান্ডমনেস বেশি, বা এখানে এলোমেলো বেশি। এই তরলটা যখন আবার গ্যাসে পরিণত হবে, খেয়াল করো এই তরলটাকে যখন আবার গ্যাসে পরিণত হবে, এইখানে দেখো এলোমেলো আরও বেশি হয়ে গেছে। এইগুলি গ্যাসের অণু বিবেচনা করতেছি। এই অণুগুলোর দিক দেখো, অ্যারোগুলি দেখো, ভিন্ন ভিন্ন দিকে অণুগুলোর দিক ক্রিয়াশীল। অর্থাৎ এইখানে কঠিনের থেকে তরলের অণুগুলোর এলোমেলো বেশি বা এন্ট্রপি বেশি, তরলের তুলনায় গ্যাসের অণুগুলোর এলোমেলো বেশি বা তার এন্ট্রপি বেশি। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এইখানে কঠিন পদার্থের এন্ট্রপি যদি আমরা এস বিবেচনা করি, এখানে এন্ট্রপিকে প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে কঠিন পদার্থের এন্ট্রপিকে আমরা S1, তরলের এন্ট্রপিকে S2, গ্যাসের এন্ট্রপিকে যদি S3 বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে কি কঠিনের তুলনায় তরলের এন্ট্রপি বেশি, তরলের তুলনায় গ্যাসের এন্ট্রপি বেশি। তার মানে কঠিনের কণাগুলি বা অণুগুলির তুলনায় তরলের কণাগুলি বেশি এলোমেলো, তরলের কণাগুলি বা গ্যাসের কণাগুলির তরলের কণাগুলির তুলনায় গ্যাসের কণাগুলি আরও বেশি এলোমেলো বা আরও বেশি বিশৃঙ্খল বা আরও বেশি র্যান্ডমনেস বা আরও বেশি ডিসঅর্ডার। তার মানে বোঝা গেল তরলের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে এইখানে তার এন্ট্রপির পরিমাণ কি বেশি, কঠিনের ক্ষেত্রে কম এন্ট্রপির পরিমাণ। এখন আসো এই যে এন্ট্রপি, আমি শুরুতেই বলছি যে এন্ট্রপি কিন্তু নির্ণয় করা যায় না। অর্থাৎ একটা সিস্টেমের অণুগুলো কতটুকু বিশৃঙ্খল,
বা ওই সিস্টেমের এন্ট্রপি কত সেটা কিন্তু, বা এন্ট্রপির প্রকৃত মান কত সেটা কিন্তু নির্ণয় করা যায় না। নির্ণয় করা যায় হচ্ছে কি এন্ট্রপির পরিবর্তন। যেমন মনে করো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে যায়, তখন এই যে যাওয়ার সময় যে এন্ট্রপির পরিবর্তন হয় ওই পরিবর্তনটা নির্ণয় করা যায়, কিন্তু প্রত্যেকটা কণার ক্ষেত্রে কিন্তু এন্ট্রপিটা নির্ণয় করা যায় না। আবার মনে করো 0 ডিগ্রি সেলসিয়াসের পানিটাকে যখন আমরা 30 ডিগ্রি বা 40 ডিগ্রির পানিতে নিব, তখনও কিন্তু আবার এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা যায়। তাহলে খেয়াল করো এন্ট্রপিকে প্রকাশ করা হয় কি দ্বারা? এস দ্বারা, আর এন্ট্রপির পরিবর্তনকে প্রকাশ করা হয় ডিএস দ্বারা। এই এন্ট্রপিকে কিন্তু কখনোই নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় হলো এন্ট্রপির পরিবর্তন। এখন আসো, এই যে এন্ট্রপির পরিবর্তন, এই এন্ট্রপির পরিবর্তন হলো ডিএস। ডিএস ইকুয়াল হলো ডি কিউ বাই হলো টি। আমরা দেখো এটা হলো এন্ট্রপির পরিবর্তনের সমীকরণ। আমরা এই সমীকরণ থেকেও কিন্তু সংজ্ঞা দিতে পারি। আমরা যদি এই সমীকরণ থেকে সংজ্ঞা দিই তাহলে দেখো এ ডি কিউ মানে কি? এ ডি কিউ মানে হলো তাপের পরিবর্তন। এ ডি কিউ মানে হলো তাপের পরিবর্তন, আর টি মানে হলো তাপমাত্রা। তাহলে আমরা যদি এভাবেও বলি যে কোনো একটা সিস্টেমের তাপের পরিবর্তন এবং তাপমাত্রার অনুপাতকে বলা হয় এন্ট্রপির পরিবর্তন, তাও আমাদের হচ্ছে, অর্থাৎ ডিএস ইকুয়াল ডি কিউ বাই টি। এইখানে যদি আমরা তাপের একক যদি আমরা বলি জুল, তাপমাত্রার একক হলো কেলভিন এককে, তাহলে এন্ট্রপির পরিবর্তনের একক হলো জুল পার কেলভিন। আর মাত্রার সমীকরণ হলো এটা ml² T ইনভার্স 2 থিটা ইনভার্স 1। এটা হলো এন্ট্রপির পরিবর্তনের একক, এটা হলো মাত্রার সমীকরণ। এখন খেয়াল করো, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি স্থির থাকে, অর্থাৎ সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ ভিতরে আসে না। তাহলে আমরা এইখানে যদি লিখি ডিএস ইকুয়াল হলো ডি কিউ বাই টি, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান হয় না। তাপের যদি আদান প্রদান না হয় তাহলে ডি কিউর মান 0 বাই টি ইকুয়াল হলো 0, অর্থাৎ এইখানে লিখতে পারি 0। অর্থাৎ এখান থেকেও দেখো আমরা এন্ট্রপির সংজ্ঞা দিতে পারি। আমরা যদি এইভাবে বলি যে এন্ট্রপিটা হলো এমন একটা রাশি, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত রাশিটা স্থির থাকে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে দেখো ডিকিউ 0, ডিকিউ 0তে মানে এন্ট্রপি 0, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে রাশিটা স্থির থাকে সেটাকে বলা হয় এন্ট্রপি। আবার আমরা যদি শুরুর মতো করে বলি, এন্ট্রপি হলো একটা তাপগতীয় চলক যা সিস্টেমের বিশৃঙ্খলা নির্দেশ করে বা ডিসঅর্ডার নির্দেশ করে, বা সিস্টেমের র্যান্ডমনেস নির্দেশ করে, বা সিস্টেম কতটুকু এলোমেলো তাও নির্দেশ করে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাইটারের বইয়ের মধ্যে বিভিন্নভাবে এটার সংজ্ঞা দেওয়া আছে। তো আমরা এখানে আমাদের যেটা মন চায় আমরা ওইটার উপর ভিত্তি করে সংজ্ঞাটা দিতে পারবো। এখন আসো এন্ট্রপিটা কিভাবে বাড়ে বা কিভাবে এন্ট্রপিটা কমে। যেমন মনে করো কোনো একটা সিস্টেম যদি তাপ শোষণ করে, তাপ যদি সিস্টেম শোষণ করে তাহলে কিউর মান হয় পজিটিভ। খেয়াল করো, সিস্টেম যদি তাপ শোষণ করে তাহলে কিউ হবে কি? পজিটিভ। কিউ যদি পজিটিভ হয়, এখানে কিউ যদি পজিটিভ হয় এন্ট্রপির পরিবর্তন অর্থাৎ পজিটিভ হবে, অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পাবে। কোনো একটা সিস্টেম যদি তাপ হারায় বা তাপ হ্রাস করে তখন কিউর মান হবে নেগেটিভ। কিউর মান যদি নেগেটিভ হয় এন্ট্রপির পরিবর্তন কি হবে? এন্ট্রপির পরিবর্তন হবে নেগেটিভ। এন্ট্রপির পরিবর্তনটা হবে কি? এখানে নেগেটিভ, অর্থাৎ এন্ট্রপিটা হবে হ্রাস পাবে। তাহলে তাপ শোষণের উপর ভিত্তি করে বা তাপ বর্জনের উপর ভিত্তি করে এন্ট্রপির হ্রাস এবং বৃদ্ধি সেটা নির্ভর করে। এরপরে আসো আরো কি কি বিষয়ের উপর নির্ভর করে। যেমন মনে করো আমরা যদি দেখি স্বতঃস্ফূর্ত পরিবর্তনে র্যান্ডমনেস বাড়ে। খেয়াল করে এখানে একটা লাইন লেখা হয়েছে, স্বতঃস্ফূর্ত পরিবর্তনে র্যান্ডমনেস বাড়ে, ফলে এস বৃদ্ধি পায়। এস বৃদ্ধি পাওয়া মানে হলো এন্ট্রপি বৃদ্ধি পাওয়া, যার ফলে ডিএস অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন হয় পজিটিভ, বা ডিএস এর মান 0 থেকে বড় বিদায় এখানে পজিটিভ। এখন প্রশ্ন হলো স্বতঃস্ফূর্ত পরিবর্তনটাকে। স্বতঃস্ফূর্ত পরিবর্তনটা হলো যে পরিবর্তন বা যে প্রক্রিয়াটা আপনা আপনি ঘটে বা নিজে নিজে ঘটে। যেমন মনে করে একটা বস্তু আমি যদি উপর থেকে নিচে ছেড়ে দিই, এটা কিন্তু নিজে নিজে পড়ে যাবে, কিন্তু নিচ থেকে যদি উপরে তুলতে হয় বাইরে থেকে কাজ করতে হবে। তার মানে ওইটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে না। উপর থেকে যখন নিচে পড়ে যাবে এটা হবে স্বতঃস্ফূর্ত। এটা একটা উত্তপ্ত বস্তু, এটা একটা শীতল বস্তু। দুইটা বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে আনি, উত্তপ্ত বস্তু তাপ হারাবে, শীতল বস্তু তাপ গ্রহণ করবে। এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তার মানে উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপের আদান প্রদান ঘটবে, কিন্তু শীতল বস্তু থেকে কিন্তু উত্তপ্ত বস্তুতে তাপের আদান প্রদান ঘটবে না। এইরকম যতগুলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়া নিজে নিজে সম্পাদিত হয় বা যে পরিবর্তন নিজে নিজে সংঘটিত হয়, ওই প্রক্রিয়া বা ওই পরিবর্তনটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা পরিবর্তন। ওই সকল পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? র্যান্ডমনেস বেড়ে যাবে, অর্থাৎ অনুপরমাণুগুলোর এলোমেলো বেড়ে যাবে বা বিশৃঙ্খলা বেড়ে যাবে, ফলে এন্ট্রপি বেড়ে যাবে, ফলে ডিএস এর মান বেড়ে যাবে, অর্থাৎ ডিএস এর মান 0 থেকে বড় হবে। এই অংশগুলি আমাদের অবজেক্টিভে কাজে আসতে পারে।
ঠিক স্বতঃস্ফূর্ততে যা আছে অস্বতঃস্ফূর্ততে কিন্তু তার বিপরীত। অস্বতঃস্ফূর্ত পরিবর্তনে র্যান্ডমনেস কমে যাবে। র্যান্ডমনেস কমে যাওয়া মানে হচ্ছে এলোমেলো কমে যাওয়া, এলোমেলো বা বিশৃঙ্খলা কমে যাওয়া, ফলে এন্ট্রপি হ্রাস পাওয়া। এন্ট্রপি যদি হ্রাস পায় তার মানে এন্ট্রপির পরিবর্তনটা হবে মাইনাস, অর্থাৎ ডিএস এর মান 0 থেকে ছোট হবে। স্বতঃস্ফূর্ত পরিবর্তনে ডিএস পজিটিভ, অস্বতঃস্ফূর্তের ক্ষেত্রে ডিএস নেগেটিভ। এই ক্ষেত্রে ডিএস এর মান 0 থেকে বড়, এই ক্ষেত্রে ডিএস এর মান 0 থেকে ছোট। এবার আসো প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া বা বিপরীতমুখী প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা হয় ডিএস এর মান 0। প্রত্যাবর্তী প্রক্রিয়া বা বিপরীতমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা হয় 0। অর্থাৎ আমরা যদি টোটাল কার্নোট চক্রটার কথা বিবেচনা করি, ওই ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা হবে 0। তো এইগুলি আমাদের অবজেক্টিভের জন্য কাজে আসতে পারে। আসো আমরা আরেকটু ব্যাখ্যা করি, আমরা যদি একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। যেমন মনে করো এটা একটা, যদি আমরা বিবেচনা করি, এটা হলো তাপ উৎস যার তাপমাত্রা হলো T1। এটা মনে করো হলো একটা তাপগ্রাহক, এটা হলো একটা তাপগ্রাহক যার তাপমাত্রা হলো T2। এখন স্বাভাবিক নিয়ম অনুসারে কি T1 তাপ বর্জন করবে, T2 তাপ শোষণ করবে, অর্থাৎ তাপ উচ্চ তাপ হারাবে, T2 তাপ গ্রহণ করবে। আমাদের যেই দক্ষতার সমীকরণ ছিল ইটা ইকুয়াল 1 মাইনাস কত T2/T1 ইন্টু 100%। খেয়াল করো এই দক্ষতার সমীকরণ থেকে আমরা কি পেলাম? আমরা জানি যে T1 এবং T2 এর মধ্যে ব্যবধান যত বেশি হবে দক্ষতা তত বেশি হবে। এখন এই তাপ উচ্চ যখন তাপ হারাবে, তাপ উচ্চের তাপমাত্রা কিছু হ্রাস পাবে, এবং এই তাপ গ্রাহক যখন তাপ গ্রহণ করবে, তাপ গ্রাহকের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, যার ফলে T1 এবং T2 এর যে ব্যবধান আছে এই ব্যবধানটা আস্তে আস্তে হ্রাস পাবে এবং এক পর্যায়ে তারা সাম্যাবস্থার দিকে যেতে থাকবে। তো ওই ক্ষেত্রে এই T1 এবং T2 ব্যবধান যেহেতু হ্রাস পাবে, দক্ষতার মান আস্তে আস্তে কমতে থাকবে। দক্ষতার মান যদি কমে তাহলে অদক্ষতা বেড়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে তার এন্ট্রপিটা আস্তে আস্তে কি পাবে? এই ক্ষেত্রে তার এন্ট্রপিটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অর্থাৎ সিস্টেমটা যত সাম্যাবস্থার দিকে যাবে এন্ট্রপি তত বৃদ্ধি পাবে। সাম্যাবস্থার ক্ষেত্রে এন্ট্রপি হয় সর্বোচ্চ। আমরা যদি অন্যভাবে বিবেচনা করি, যেমন মনে করো এই যে এইটা একটা উত্তপ্ত বস্তু, এটা একটা উত্তপ্ত বস্তু, এটা হলো একটা শীতল বস্তু। এই উত্তপ্ত বস্তু এবং শীতল বস্তু, এই উত্তপ্ত বস্তুর তাপ হলো Q1, এটা শীতল বস্তুর তাপ হলো Q2। উত্তপ্ত বস্তুর তাপমাত্রা T1, শীতল বস্তুর তাপমাত্রা হলো T2। এখন আমরা এই উত্তপ্ত বস্তু এবং শীতল বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে আনি, পরস্পরের কাছাকাছি আনি, তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে। তাদের মধ্যে যত তাপের আদান প্রদান হবে, খেয়াল করো এই উত্তপ্ত বস্তু তাপ হারাবে, শীতল বস্তু তাপ শোষণ করবে। প্রাথমিক অবস্থায় যখন আমরা শুরুর দিকে এখানে আনছি, অর্থাৎ পরস্পরের সংস্পর্শে আছি, এটা উত্তপ্ত বস্তু, এটা শীতল বস্তু, তখন তাদের যে তাপের সঞ্চালনের হার যা হবে, এই দুইটার তাপমাত্রা যতই সাম্যাবস্থার দিকে যাবে তাপ সঞ্চালনের হার কিন্তু আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ এই যে তাপ শক্তিটা, এই শক্তিটাকে কাজে লাগিয়ে, এই তাপ শক্তিটাকে যদি আমরা কাজে রূপান্তর করি, প্রথম অবস্থায় অর্থাৎ যখন আমরা শুধুমাত্র শুরু করছি, অর্থাৎ একে অপরের সংস্পর্শে আসছে, ওই অবস্থায় তাপ সঞ্চালনের হার যা হবে, কিছুক্ষণ পরে যতই তারা সাম্যাবস্থার দিকে যাবে তাপ সঞ্চালনের হার আস্তে আস্তে কমে যাবে বা হ্রাস পাবে। তাহলে দেখা গেল কি এখানে সিস্টেমটা আস্তে আস্তে সাম্যাবস্থার দিকে যাচ্ছে। তার মানে সিস্টেম যেহেতু সাম্যাবস্থার দিকে যাচ্ছে, অর্থাৎ তার এন্ট্রপিটা ধীরে ধীরে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা খুব সহজে বলতে পারি যে তাপ যদি দেই তার তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে সিস্টেমের এন্ট্রপিটা বৃদ্ধি পাবে। আর যদি তাপটা বের করে নিই অর্থাৎ বর্জন করি, তাহলে সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে তাপমাত্রাটা হ্রাস পাবে। তাপমাত্রা যদি হ্রাস পায় তার এন্ট্রপিটা কমে যাবে। এখন আসো এই যে এন্ট্রপি নিয়ে আলোচনা করলাম আমরা এতক্ষণ, এন্ট্রপির কিছু সমীকরণ নিয়ে এখন আমরা আলোচনা করব। খেয়াল করো, যেমন আমাদের এইখানে এন্ট্রপির সমীকরণ অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন ডিএস, এন্ট্রপির পরিবর্তনকে প্রকাশ করা হয় ডিএস দ্বারা। ডিএস ইকুয়াল dQ/T। আমরা এখান থেকে এই যে গাণিতিক সংজ্ঞাটা দিচ্ছি। আচ্ছা, একটু আগে একটা কথা বলা হয় নাই যে কোন একটা সিস্টেমের, যা মাত্র যে উদাহরণটা দিয়ে আসলাম যে উত্তপ্ত বস্তু শীতল বস্তু, ওইখান থেকেও কিন্তু আমরা এন্ট্রপির সংজ্ঞা দিতে পারি। কোনো একটা সিস্টেমের শক্তির রূপান্তরের অপ্রাপ্যতা বা অক্ষমতা কি? প্রথমে যেভাবে তাপশক্তি সঞ্চালন হয়েছে, পরবর্তীতে তাপশক্তি সঞ্চালন ওইভাবে হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে কমে গেছে আমাদের আগের উদাহরণের মধ্যে। তার মানে শক্তি রূপান্তরের অক্ষমতা বা অপ্রাপ্যতা, এটাকে বলা হয় এন্ট্রপি। আমরা বিভিন্নভাবে আমরা এন্ট্রপির সংজ্ঞা দিতে পারি। আর এখানে তো বললামই রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকেও বলা হয় কি? এন্ট্রপি। তো এখানে আসো এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল dQ/T। কখন হবে এই সমীকরণ? যখন তাপমাত্রাটা স্থির থাকে।
তাপমাত্রা স্থির থাকে বলতে বোঝানো হয়েছে এখানে, মনে করো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে গেল, তাহলে পরিণত হলো, তাহলে এখানে তাপমাত্রা কিন্তু স্থির। এই অবস্থায় আমরা এই সমীকরণটা বসাবো। এখন ডি কিউর মান অর্থাৎ তাপের পরিবর্তনটা কিভাবে বের করতে পারি? ডি কিউ ইকুয়াল এম এল এফ বা এম এল ভি। আমরা এম এল এফও ব্যবহার করতে পারি, এম এল ভিও ব্যবহার করতে পারি। এই ডি কিউটা কি এখানে? ডি কিউটা এখানে শোষিত তাপ হইতে পারে, ডি কিউটা বর্জিত তাপ হইতে পারে, বা সুপ্ত তাপ হইতে পারে। সুপ্ত তাপ মানে কি? সুপ্ত তাপ মানে হলো যে তাপের ফলে অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না। যেমন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাবে, এইখানে কিন্তু দেখো অবস্থার পরিবর্তন হলো, বরফ ছিল পানি হলো, তাপমাত্রা কিন্তু একই 0 0। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে শুধু অবস্থার পরিবর্তন হবে। এই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। আর এল এফ এবং এল ভি, এল এফটা হলো বরফ গলনের সুপ্ত তাপ, এল এফ হলো বরফ গলনের সুপ্ত তাপ, এল ভি হলো পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ। যেমন এইখানে এটা হলো পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ 2.26 × 10⁶ জুল পার কেজি, আর এল এফ হলো বরফ গলনের সুপ্ত তাপ 3.36 × 10⁵ জুল পার কেজি। তো আমরা যদি বরফ গলনের ক্ষেত্রে আমরা এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে চাই, তখন এল এফ এর মান ব্যবহার করব হচ্ছে আমরা 3.36 × 10⁵, আর যদি পানির বাষ্পীভবনের জন্য নির্ণয় করতে চাই তখন আমরা ব্যবহার করব 2.26 × 10⁶। তো আমরা এখান থেকে এই সমীকরণ দুইটার সাহায্যে ডি কিউ বের করতে পারি। ডি কিউ বের করে ডি কিউর মান এখানে বসিয়ে আমরা এনট্রপির পরিবর্তন বের করতে পারি। এটা গেল একটা প্রক্রিয়া। এখন আসো তাপমাত্রা যদি ভিন্ন হয় বা তাপমাত্রার যদি পরিবর্তন হয়, যেমন এরকম আসলো প্রশ্নে বললো যে 10 ডিগ্রি সেলসিয়াসের পানিকে নেওয়া হলো 50 ডিগ্রি সেলসিয়াসের পানিতে। দেখো এখানে পানি ছিল আবার পরিণত হয়েছে পানিতে, অর্থাৎ পানি পানিতে রূপান্তর। এখানে কিন্তু অবস্থার পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে তাপমাত্রার, অর্থাৎ 10 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে গেল। তার মানে তাপমাত্রা পরিবর্তন হলে, তাপমাত্রা পরিবর্তন হলে এনট্রপির পরিবর্তন নির্ণয় সূত্র হলো ds = ইন্টিগ্রেশন অফ T1 to T2 dq by T। এই যে ডি কিউর মান, এই ডি কিউর মান আমরা কত বসাবো? এই ডি কিউর মান বসাবো আমরা ms dt, ms dt। এখানে m হলো পানির ভর বা বরফের ভর যেটাই বলি, s হলো পানির ক্ষেত্রে হবে পানির আপেক্ষিক তাপ, বরফের ক্ষেত্রে হবে বরফের আপেক্ষিক তাপ, ডিটি হলো তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা। আমি বলছিলাম 10 থেকে 50, তাহলে T2 হবে 50, T1 হবে 10, ms T2 - T1। তাহলে এই ডি কিউটা কি? এই ডি কিউটা হলো শোষিত তাপ, বর্জিত তাপ বা আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ মানে কি? যে তাপের ফলে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। এক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে, পানিই ছিল কিন্তু অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর মানে আমরা এখান থেকে তাপ বের করতে পারবো, এই তাপ, এই যে তাপ বের করতে পারবো ডি কিউর মান এখান থেকে আমরা। তো আর এই সমীকরণ থেকে অর্থাৎ ডিএস অভ্যন্তরীণ আমাদের যে এনট্রপির পরিবর্তন, তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে আমরা এনট্রপির পরিবর্তন ব্যবহার করতে পারবো এই সমীকরণের সাহায্যে। এই সমীকরণে আমরা মান বসালে আমাদের এই ডি কিউর মান যদি এখানে নিয়ে বসালে আমাদের সমীকরণটা কিছু প্রতিপাদন করার পরে আসে ms ln T2 by T1। T1 হলো আদি তাপমাত্রা, T2 হলো পরিবর্তিত তাপমাত্রা। এখানে m হলো ভর, s হলো আপেক্ষিক তাপ। এখানে আমি পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ লিখে রাখছি s = 4200 জুল পার কেজি পার কেলভিন। বরফ হলে বরফের আপেক্ষিক তাপ আমরা বসাবো। তাহলে এতগুলি কথার মূল কথা কি? মূল কথা হলো আমার এইটা, আমরা এনট্রপির পরিবর্তন নির্ণয় করব এই 1 নং সমীকরণের সাহায্যে এবং 2 নং সমীকরণের সাহায্যে। তাপমাত্রা স্থির থাকলে হবে এটা, তাপমাত্রা যদি পরিবর্তিত হয় তাহলে হবে এটা। আবার আমাদের শোষিত তাপ, বর্জিত তাপ, সুপ্ত তাপ নির্ণয় করতে বললে তাপমাত্রা স্থির হলে হবে এটা, আর তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে হবে এটা। মূলত আমরা এই 4টা সমীকরণ বা এই 2টা সমীকরণের সাহায্যে মূলত আমরা এনট্রপির পরিবর্তনের যে অঙ্কগুলি আছে ওই অঙ্কগুলি আমরা করব। তো এইখানে অনুধাবনের কিছু কথা আছে যেগুলি আমাদের উদ্দীপকের কাজে আসে, খেয়াল করো। যেমন একটা প্রশ্ন এভাবে আসে যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি কি থাকে? স্থির থাকে, ব্যাখ্যা করো। 2 নম্বরের জন্য আসে, বা এই টপিকসটা বা এই লজিকটাকে কাজে লাগিয়ে আমাদের 4 নম্বরের প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারি। আমরা একটু আলোচনা করি। দেখো, যেমন মনে করো আমরা যদি এটা একটা কার্নোট চক্রের ক্ষেত্রে আমরা যেই চাপ এবং আয়তনের সম্পর্ক লেখচিত্র পাইছিলাম, আমরা এরকম লেখচিত্র যদি আমরা আঁকি এই যে, তাহলে এটা এ বি সি ডি। এখন খেয়াল করো এখানে কি ছিল? এখানে হলো Q1, এখানে হলো Q2, এটা হলো T1, এটা হলো T2। আচ্ছা, খেয়াল করো এখানে 4টা ধাপ ছিল। সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তো প্রত্যাবর্তী, আমার প্রশ্নটা হলো এরকম যে প্রত্যাবর্তী প্রক্রিয়া সিস্টেমের এনট্রপি কি থাকে? স্থির থাকে, ব্যাখ্যা করো। এখন দেখো, এনট্রপি কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হয় না। আমি শুরুতেই বলছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্মটা স্থির থাকে সেটাকে বলা হয় এনট্রপি। তার মানে আমরা যদি এ থেকে বিতে যাই,
এ থেকে বি তে গেলে এন্ট্রপির পরিবর্তন কত? খেয়াল করো, যখন আমরা এ থেকে বি তে যাব, এ থেকে বি তে গেলে এন্ট্রপির পরিবর্তন যদি আমরা লিখি ds1 ইকুয়াল কত? ইকুয়াল হলো q1/t1। কিসের ক্ষেত্রে? এ থেকে বি এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ds1 ইকুয়াল q1/t1। বি থেকে সি রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণে এন্ট্রপির পরিবর্তন 0, অর্থাৎ বিসি এর ক্ষেত্রে এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না, 0। আবার সি থেকে ডি এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন আছে, সমস্যা সংকোচন, কিন্তু ডি থেকে এর ক্ষেত্রে কিন্তু কোনো এন্ট্রপির পরিবর্তন নাই, 0। এখন আসো আমরা যদি লিখি যে সি থেকে ডি তে এন্ট্রপির পরিবর্তন কত? এন্ট্রপির পরিবর্তন আমরা যদি লিখি ds2 ইকুয়াল কত? q2/t2। তাহলে আমার এ থেকে বি তে এইটাতে এন্ট্রপির পরিবর্তন হলো q1/t1, আর সি থেকে ডি তে এন্ট্রপির পরিবর্তন হলো কত? q2/t2। এই q2/t2 কোথা থেকে আনলাম আমরা? ওই যে এন্ট্রপির যে পরিবর্তনের সমীকরণ ছিল বা সংজ্ঞা ছিল, ওই সমীকরণ থেকে আসছে। তাহলে আমার টোটাল সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন কত? টোটাল সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল ds1 প্লাস ds2, ds1 প্লাস ds2। এখন খেয়াল করো, আমি শুরুতেই বলছি সিস্টেম যদি তাপ শোষণ করে তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে পজিটিভ, আর সিস্টেম যদি তাপ হারায় তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে নেগেটিভ। এ থেকে বি তে কিন্তু তাপ শোষণ করে, তার মানে এন্ট্রপির পরিবর্তন পজিটিভ, এই এন্ট্রপির পরিবর্তনটা এটা হবে পজিটিভ। আবার যখন সি থেকে ডি তে গেল তখন কিন্তু সে তাপ হারালো, তখন এন্ট্রপির পরিবর্তনটা হবে নেগেটিভ, তাহলে এখানে এটা হবে নেগেটিভ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি q1/t1 মাইনাসের q2/t2। তো কার্নোট চক্র থেকে আমরা কি জানি? কার্নোট চক্র থেকে আমরা জানি যে q1/t1 ইকুয়াল হলো q2/t2। এখন আমরা যদি এই মান এখানে বসাই তাহলে q2/t2 মাইনাস q2/t2, তো এখান থেকে মান চলে আসে কত? এটা কাটা গেলে হয়ে যায় 0। অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাগামী প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন কত? 0, বা সিস্টেমের এন্ট্রপিটা কি থাকে? স্থির থাকে। এখন এটা 2 নম্বরের জন্য আসতে পারে, অবজেক্টিভের জন্য আসতে পারে, আবার এটা দিয়ে বোর্ড কোশ্চেনে 4-এর জন্য আসলো প্রশ্ন আমাদের, যে এইভাবে উদ্দীপকের ইঞ্জিনটি প্রত্যাগামী কিনা, বা উদ্দীপকের সিস্টেমটি প্রত্যাগামী কিনা, বা বিপরীত প্রক্রিয়ায় ফিরে আসবে কিনা, তখন আমরা কি বের করব? তখন আমরা সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন বের করব। এই এন্ট্রপির পরিবর্তনটা যদি 0 হয় তাহলে আমরা সরাসরি বলে দিব যে উদ্দীপকের ইঞ্জিনটি কি? প্রত্যাগামী ইঞ্জিন। বা অনেক সময় এভাবে আসে উদ্দীপকের ইঞ্জিনটি কার্নোট ইঞ্জিন কিনা, তখনও কিন্তু আমরা এটার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। যেহেতু কার্নোট ইঞ্জিনটি একটা প্রত্যাগামী ইঞ্জিন, আর প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে ডিএসটা কি থাকে? 0 থাকে। অর্থাৎ অতএব আমরা বলতে পারি যে প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে ডিএস এর মান 0 বা স্থির থাকে, আর অপ্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে ডিএস এর মানটা বৃদ্ধি পায়। প্রত্যাগামীর ক্ষেত্রে ডিএসটা স্থির থাকে, অপ্রত্যাগামীর ক্ষেত্রে ডিএসটা কি পায়? বৃদ্ধি পায়। আচ্ছা, তো আসো আমরা এখন এই টপিকগুলির উপর ভিত্তি করে আমরা বোর্ডের কিছু অঙ্ক করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেই যে আমি তোমাদের কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম, উত্তপ্ত বস্তু তাপ হারাচ্ছে, শীতল বস্তু তাপ গ্রহণ করতেছে। এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত পরিবর্তন বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আমাদের এই মহাবিশ্বের মধ্যে কিন্তু উত্তপ্ত বস্তুগুলি আস্তে আস্তে তাপ হারাচ্ছে, আর শীতল বস্তুগুলি কিন্তু আস্তে আস্তে তাপ গ্রহণ করতেছে বা উত্তপ্ত হচ্ছে। এটা কিন্তু বিষয়টা এরকম না যে একদিনই হয়ে যায়, এটা কিন্তু একটা ধীর প্রক্রিয়া। অর্থাৎ উত্তপ্ত বস্তু, আমাদের যে বিশ্বের মধ্যে উত্তপ্ত বস্তুগুলি তাপ হারায়, আর শীতল বস্তুগুলো তার উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। একটা সময় কি হবে? একটা সময় তাদের সাম্যাবস্থায় যখন আসবে, তা উত্তপ্ত বস্তু এবং শীতল বস্তু যখন তাপীয় সাম্যাবস্থায় আসবে, তখন আর তাদের কোনো তাপের আদান প্রদান হবে না। যেহেতু তাপের আর কোনো আদান প্রদান হবে না, তখন ওই তাপ শক্তিটাকে কাজে লাগিয়ে সে আর কোনো কাজ করতে পারবে না। ওই অবস্থাটাকে বলা হয় জগতের তাপীয় মৃত্যু। ওই অবস্থাটাকে বলা হয় জগতের তাপীয় মৃত্যু। অর্থাৎ এইখানে তার এই সাম্যাবস্থার ক্ষেত্রে তার এন্ট্রপিটা সর্বোচ্চ হবে এবং তার বিশৃঙ্খলার পরিমাণ সর্বোচ্চ বেড়ে যাবে। এটা আমাদের অনেক সময় কয়ের জন্য বা ক্ষয়ের জন্য আসে যে জগতের তাপীয় মৃত্যুটা কি। অর্থাৎ তাপশক্তি যখন সকল বস্তুর তাপশক্তি যখন সমান হয়ে যাবে, তো অর্থাৎ সাম্যাবস্থায় চলে আসবে, তখন আর তাপের আদান প্রদান হবে না বা তাপ থেকে কাজে পরিণত করা যাবে না। এটাকে বলা হয় জগতের তাপীয় মৃত্যু। তাহলে আমরা এক কথায় বলতে পারি কি? আমরা বলতে পারি যে আমাদের পৃথিবীর এন্ট্রপি দিন দিন কি পাচ্ছে? আমাদের মহাবিশ্বের এন্ট্রপি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সকল বস্তু এখানে তাপীয় সাম্যাবস্থার দিকে যাচ্ছে, যার কারণে এন্ট্রপিটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা এখন যেটা নিয়ে শুরু করব সেটা হলো যশোর বোর্ড 19 সালের প্রশ্ন। যশোর বোর্ড 19। যশোর বোর্ড 19, মনোযোগী হও, একটু বড় অঙ্ক। এ প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তর করা হলো। 0 ডিগ্রির পানিকে বাষ্পে রূপান্তর করা হলো, এটা হলো এ প্রক্রিয়া। অন্যদিকে বি প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে
100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা হলো। এটা উদ্দীপক, এখানে আপেক্ষিক তাপ S দেওয়া আছে, বরফ পানির বাষ্পীভবনের সূত্র তাপ দেওয়া আছে, এটা হলো উদ্দীপক। গতে কি বললো? গতে বললো উদ্দীপকের এ প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ কত। উদ্দীপকের এ প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ কত বের করতে বলছে। উদ্দীপকের এ প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ কত। খেয়াল করো, আমরা একটু লিখি তো এই প্রক্রিয়াটা কি। এ প্রক্রিয়ায় কি বললো? এ প্রক্রিয়ায় বললো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে কয় কেজি পানিকে? 2 কেজি পানিকে। আচ্ছা, কিসে নিতে বলছে? নিতে বলছে হচ্ছে যে বাষ্পে পরিণত করতে বলছে। তো বাষ্পে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়েল বাষ্পে পরিণত করতে বলছে। কত কেজি পানিকে? 2 কেজি পানিকে। খেয়াল করো, আমাদের প্রক্রিয়াটা হলো এই প্রক্রিয়ায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে বলছে। এই বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে, অর্থাৎ এখানে এটা কি পরিমাণ তাপ তার প্রয়োজন সেটা বের করতে বলছে। এখন আমরা এই বিষয়টা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে এখানে সরাসরি কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করা যাবে না। 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে প্রথমে নিতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে নিতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে। আমি যদি প্রক্রিয়াটা দেখে দেই তোমাদেরকে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে নিতে হবে প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে নিতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে। খেয়াল করো, আমাদেরকে উদ্দীপকে দিছে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে নিতে বলছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে। এটা সরাসরি নেওয়া যাবে না, নিতে হবে কিসে? 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে। আচ্ছা, একটু অতিরিক্ত কথা বলি, যেমন এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াসের পানি না হয় 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হতো, তখন কি হতো? তখন কিন্তু সরাসরি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে সরাসরি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে নিতে পারতাম না। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে নিতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে নিতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে নিতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে। তো এই ধাপগুলি আমরা মনে রাখবো। এই ধাপগুলি যদি মনে রাখতে পারি তাহলে অঙ্কগুলি আমরা খুব সহজেই করতে পারবো। যেহেতু আমাদের বরফের কথা বলা নাই এখানে, তোমাদের জানার জন্য বলছি, তো আমরা বরফের ইয়েটা এখানে আনবো না। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ পানি থেকে যাব 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে। খেয়াল করো, এই ক্ষেত্রে আমি তাপ নির্ণয়ের দুইটা সমীকরণ লিখছিলাম, একটা হলো তাপমাত্রা একই থাকলে, একটা হলো তাপমাত্রা ভিন্ন হলে। কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। আমরা যখন 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাব, আমাদের কিন্তু তাপমাত্রা ভিন্ন, তাপমাত্রা এখানে আমাদের ভিন্ন। তাপমাত্রা যখন ভিন্ন হবে তখন আমাদের সমীকরণটা কি হবে? আমরা এটাকে লিখি, এই অবস্থার ক্ষেত্রে হলো Q1, অর্থাৎ আমাদের বাংলা লেখাটা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিতে প্রয়োজনীয় তাপ Q1। আমি সরাসরি Q1 লিখছি এখানে। দেখো, এই Q1টাকে আমরা কি লিখব? Q1 ইকুয়াল ms d থিটা। d থিটা মানে হলো ডেল থিটা। আমরা চাইলে এটাকে dt ও লিখতে পারি, যাহা dt তাহাই হবে d থিটা। তো এখানে আমরা কি লিখব? ms থিটা 2 মাইনাস থিটা 1 কয় কেজি? m এর মান কয় কেজি? m এর মান হলো 2 কেজি। তাহলে m এর মান হলো 2 কেজি। এখানে আমাদের আপেক্ষিক তাপ দেওয়া আছে, আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে আমরা লিখতে পারি 4200। খেয়াল করো, আমাদের এখানে 0 থেকে কোথায় নিতে বলছে? 0 থেকে নিতে বলছে 100 তে। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস হলো থিটা 1, 100 ডিগ্রি সেলসিয়াস হলো থিটা 2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 100 মাইনাস 0। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে আমি সেলসিয়াসকে কেন কেলভিনে নেই নাই। আমি এটা এই অধ্যায়ের শুরুর দিকে বলছিলাম, এক তাপমাত্রার ব্যবধান, অর্থাৎ যখন ডেল থিটা হবে তখন 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 1 কেলভিন। তাপমাত্রার পরিবর্তন হলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 1 কেলভিন। আর যদি শুধু তাপমাত্রা হতো, 1 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিতে হলে 273 যোগ করতে হতো। যেহেতু আমার এখানে তাপমাত্রার পরিবর্তন বা ব্যবধান, এই কারণে আমি যাহা সেলসিয়াসে তাহাই কেলভিনে, এই কারণে আমি এটাকে আর কেলভিনে অতিরিক্তভাবে নেই নাই। তো এই মান যখন আমরা বসাবো তাহলে আমাদের Q1 এর মান কত আসবে? Q1 এর মান আসবে আমাদের 8.4 × 10⁵ জুল। 8.4 × 10⁵ জুল। এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 100 ডিগ্রি সেলসিয়াসের বরফে যেতে বা রূপান্তরিত হতে প্রয়োজনীয় তাপ Q1। আচ্ছা, এখন বাকি রইল কি? বাকি রইল 100 ডিগ্রি সেলসিয়াসের বরফ পানি। 100 ডিগ্রি সেলসিয়াসের পানি
100°C পানি যাবে কোথায়? 100°C বাষ্পে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ হবে Q2। খেয়াল করো, তাহলে আমার বাংলা লেখাটা কি লিখবো? আমি চাইলে পরীক্ষার খাতার মধ্যে এই চিত্রটা আঁকতে পারি বা সাইড নোটে দিতে পারি বা আমি রাফ করতে পারি। তাহলে আমি লিখবো যে 100°C পানিকে 100°C বাষ্পে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপ। খেয়াল করো, এই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা একই, অর্থাৎ তাপমাত্রা যখন একই হবে তখন আমাদের সূত্র কি হবে? তখন আমাদের সূত্র হবে Q2 = mLV। LV কেন? কারণ এটা বরফ গলন না, এটা হলো বাষ্পীভবন, বাষ্পে পরিণত হয়েছে, এই কারণে হয়েছে LV। যদি বরফ গলন হতো তাহলে হতো LF। কত কেজি? হলো 2 কেজি। এখন বরফ গলন অর্থাৎ পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ কত? 2.26 × 10⁶ এই মান দিয়ে দিছে, তারপরও আমরা এই মানটা মুখস্থ রাখবো। এখানে যদি মান বসাই Q2 = 4.52 × 10⁶ জুল, তাহলে দেখো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে তাপের প্রয়োজনীয় তাপ বের হয়ে গেছে। তাহলে আমার ধাপ কয়টা ছিল? ধাপ 2টা ছিল, 2টার জন্য তাপ আমি বের করে ফেলছি। এখন মোট প্রয়োজনীয় তাপ কত? 2টার যোগফল। সুতরাং Q = Q1 + Q2। Q1 কত আমার? 8.4 × 10⁵ জুল, প্লাস Q2 হলো 4.52 × 10⁶ জুল। এখন এখান থেকে যদি আমরা মান বসাই তাহলে মান চলে আসবে কত? 53.6 × 10⁵ জুল। এটা হলো আমার মোট প্রয়োজনীয় তাপ, অর্থাৎ কিউর মান আসলো 53.6 × 10⁵ জুল। আচ্ছা, তাহলে খুব সহজেই আমরা কিন্তু এখান থেকে অঙ্কটা করতে পারি। তবে অঙ্কটা করার সময় আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হলো এই যে স্টেপটা আমাদেরকে বের করে নিতে হবে। স্টেপটা যদি আমরা বের করে না নিতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এটা হলো গ এর উত্তর। ধন্যবাদ। এবার আসো ঘ। ঘতে কি বললো? ঘতে বললো উদ্দীপকের কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি। তো যেই প্রক্রিয়ায় এন্ট্রপি বেশি হবে ওই প্রক্রিয়ায় কিন্তু বিশৃঙ্খলা বেশি হবে। এখন আমার প্রক্রিয়া কয়টা? 2টা, এ এবং বি। এই প্রক্রিয়ায় একবার এন্ট্রপি বের করবো বা এন্ট্রপির পরিবর্তন বের করবো, বি প্রক্রিয়ায় আবার এন্ট্রপির পরিবর্তন বের করবো। যে প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বেশি হবে ওই প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? বিশৃঙ্খলা বেশি হবে। এই প্রশ্ন অনেক সময় এইভাবে আসে যে কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব। তো আমরা তখনও আবার কি বের করতে পারবো? এন্ট্রপি বের করতে পারবো। যে প্রক্রিয়ায় এন্ট্রপি কম হবে ওই প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব হবে, এটা মাথায় রাখবো আমরা। এখন আসো আমাদের প্রক্রিয়া কয়টা? আমাদের প্রক্রিয়া কিন্তু ছিল 2টা, এ প্রক্রিয়া একটা, বি প্রক্রিয়া একটা। এখন এ প্রক্রিয়ার ক্ষেত্রে আসো, এ প্রক্রিয়ার ক্ষেত্রে কি করলাম আমরা? প্রথমে 0°C পানিকে নিলাম আমরা 100°C পানিতে, 100°C পানিকে নিচ্ছি আমরা 100°C বাষ্পে। তার মানে দেখা গেল কি এ প্রক্রিয়ায় ধাপ কয়টা? এ প্রক্রিয়ার ক্ষেত্রে ধাপ হলো 2টা। এটা হলো 1 নাম্বার ধাপ, এটা হলো 2 নাম্বার ধাপ। এটা 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ। এখান থেকে যখন এখানে আসছি এন্ট্রপির পরিবর্তন হলো DS1, আবার এখান থেকে যখন এখানে আসছি এন্ট্রপির পরিবর্তন হলো DS2। অর্থাৎ এ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাকে 2বার এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে, যেহেতু আমার ধাপ 2টা। যদি 3টা হইতো তাহলে 3বার, একটা হলে 1বার। এই 2টা বের করে আমি 2টা যোগ করে দিব, তখন আমরা এই প্রক্রিয়ার মোট এন্ট্রপির পরিবর্তন বের করতে পারবো। তো চলো শুরুতে আমরা বের করবো হচ্ছে DS1। এখন DS1 এন্ট্রপির পরিবর্তন বের করারও 2টা সূত্র লিখে দিয়েছি। তাপমাত্রা এক হলে একটা সূত্র, তাপমাত্রা ভিন্ন হলে একটা সূত্র। প্রথম যে ধাপটা আছে আমার, প্রথম ধাপের ক্ষেত্রে তাপমাত্রা ভিন্ন, দ্বিতীয় ধাপের ক্ষেত্রে তাপমাত্রা এক, তার মানে উভয় ক্ষেত্রে 2টা সূত্র হবে। তার মানে আমরা লিখতে পারি DS1 = ms ln T2 হলো T1। আচ্ছা, এখন আসো কত কেজি? 2 কেজি। তাহলে m এর মান হলো 2, s এর মান হলো 4200 ln T2। খেয়াল করো এই T2 কত? এই T2 হলো 100°C, আর T1 কত? T1 হলো 0°C। তো এগুলিকে আমরা কেলভিনে নিয়ে যাব। এখন কেলভিনে কেন নিব? কারণ এগুলি কিন্তু তাপমাত্রার ব্যবধান না, এই কারণে আমরা এগুলিকে কেলভিনে নিয়ে যাব। তাহলে ln T2/T1 100°C, তার মানে 373, আর 0°C মানে হলো 273। তাহলে এইখান থেকে আমাদের মান চলে আসবে কত?
2621.7 জুল পার কেলভিন। এটা হলো কার মান? এটা হলো আমার DS1 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিতে এন্ট্রপির পরিবর্তন 2621.7। আচ্ছা, এখন আসো বাকি রইল কি ধাপ 2 অর্থাৎ DS2, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে নিব। এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ধাপ অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন এখানে নাই, অর্থাৎ এই ক্ষেত্রে আমার সূত্র কি হবে? এই ক্ষেত্রে আমার সূত্র হবে DS2 ইকুয়াল mLV/T। LV কেন? কারণ বাষ্পীভবন। যদি বরফ গলন হতো তাহলে LF হতো 2 কেজি ইন্টু 2.26 ইন্টু 10⁶। এখন দেখো তাপমাত্রার পরিবর্তন নাই, তাপমাত্রা স্থির অর্থাৎ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হলো 373। তাহলে এটা হবে 373। এখান থেকে আমরা মান বের হলো আমার 12117.96 জুল পার কেলভিন অর্থাৎ 12117.96 জুল পার কেলভিন। তাহলে দেখো উভয় ধাপের ক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রপির পরিবর্তন বের করতে পারছি। আচ্ছা, এখন মোট এন্ট্রপির পরিবর্তন, তাহলে DSA ইকুয়াল DS1 প্লাস DS2। DS1 কত? 2621.7 যোগ হলো 12117.96। তাহলে 2621.7 যোগ 12117। এখান থেকে মান চলে আসবে কত আমাদের? 14739.66 জুল পার কেলভিন। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এ প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন হলো 14739.66 কেলভিন। এটা বের হলো আমাদের এ প্রক্রিয়ার ক্ষেত্রে মোট এন্ট্রপির পরিবর্তন। এখন আসো বের করব হচ্ছে বি প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? বি প্রক্রিয়ার ক্ষেত্রে। তো আমাদের বি প্রক্রিয়া কি বলছে? আমাদের এই যে বি প্রক্রিয়ার মধ্যে বলল হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিসে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করলো। খেয়াল করো, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি, এটাও কিন্তু পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করলো, এখানে কিন্তু বাষ্পে পরিণত করলো না। তাহলে এইখানেও পানি সরাসরি যাওয়া যাবে, ধাপ হবে একটা। এখানে যদি এটা 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হতো তখন কিন্তু সরাসরি করা যেত না, তখন 10-এর পানিকে নেওয়া হতো 100-এর পানিতে, 100-এর পানিকে নেওয়া হতো 100-এর বাষ্পে। যেহেতু আমাদেরকে বাষ্পের কথা বলে নাই, আমাদেরকে বলছে 10 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিছে, তো আমাদের ধাপ হবে একটা। অর্থাৎ এখান থেকে যখন এখানে আসবে ধাপ হবে কয়টা? একটা। তার মানে DS1, যাহা DS1 তাহাকে আমরা ধরতেছি DSB। তাহলে আসো DSB বি প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন এই যে DSB আমরা লিখলাম, এই DSB এখানে অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করব। এখানে তাপমাত্রা এক না ভিন্ন? এখানে দেখা যাচ্ছে তাপমাত্রা ভিন্ন। তাহলে আমার সমীকরণটা কি হবে? আমার সমীকরণ হবে MS ln T2/T1। তাহলে কত কেজি? 5 কেজি পানির আপেক্ষিক তাপ হবে 4200 লন T2/T1। আমার T2 কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 373 কেলভিন। আমার T1 কত? শুরু করছে কোথায় থেকে? 10 থেকে। 10 ডিগ্রি সেলসিয়াস যদি কেলভিনে নেই 283 কেলভিন। তার মানে এখানেও 273 যোগ করলাম, এখানেও আমরা 273 যোগ করলাম। তাহলে এটা হলো T2, এটা হলো T1। তো আমরা যখন এই মান বসাবো তাহলে আমার DSB অর্থাৎ বি প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বের হবে 5798.76 জুল পার কেলভিন। খেয়াল করো, এখানে পানি থেকে পানিতে গেল, এই কারণে ধাপ হলো একটা। এইখানে পানি থেকে বাষ্পে গেল, 100-এর বাষ্পে, এই কারণে ধাপ হলো দুইটা। 0-এর পানিকে 100-এর পানিতে, 100-এর পানিকে 100-এর বাষ্পে নেওয়া হলো। তো দেখা গেল কি এখানে DS এর মান হলো 14739.66, DSB এর মান হলো 5798.76। তাহলে আমরা বলতে পারি সুতরাং DSA গ্রেটার দেন DSB, অর্থাৎ এ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বেশি। এ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বেশি। অতএব আমাদের প্রশ্নে বলছে কি কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি?
তাহলে যেহেতু এই প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন বেশি, অতএব এই প্রক্রিয়া বিশৃঙ্খলার মাত্রা বেশি। এখানে যদি প্রশ্নটা এইভাবে আসতো যে কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব, তো যে প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের মান কম ওই প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব হবে। অর্থাৎ আমাদের এখানে বি প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের মান কম, অর্থাৎ আমরা বলতে পারি যে বি প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব হবে। এই অঙ্কগুলি কিন্তু একটু বড় হয় কিন্তু সহজ। আমরা যদি ধাপটা নির্ণয় করতে পারি, এই যে ধাপটা যদি আমরা বের করতে পারি তাহলে আমার অঙ্ক সহজ। আর মাথায় রাখতে হবে যে কখন আমার এই সমীকরণ হবে, কখন লনের সমীকরণটা হবে, আর কখন আমার এই এম এল ভির সমীকরণটা হবে, কখন এল ভি হবে, কখন এল এফ হবে। এই বিষয়টা যদি মাথায় রাখতে পারি এই অঙ্ক খুবই সহজ। ধন্যবাদ। আরেকটা অঙ্ক কত? আমাদের পরবর্তী অঙ্ক হলো কুমিল্লা বোর্ড 16। কুমিল্লা বোর্ড 16 এই অঙ্কের মধ্যে কি বললো? এই অঙ্কের মধ্যে বললো যে একটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ, খেয়াল করো তাপ ইঞ্জিন বলছে, কার্নোট ইঞ্জিন বলে নাই। তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 600 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে এবং 300 কেলভিন তাপমাত্রার তাপ গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। এটা হলো উদ্দীপক। তাপ ইঞ্জিনের দক্ষতা কত? এই টপিক্সের অঙ্ক আরো দুই একটা ক্লাস আগে করা হয়েছে, তারপর আমি দেখাই যাই দক্ষতা কত। ইটা ইকুয়াল ওয়াট? তাপ ইঞ্জিনের দক্ষতা বের করতে বলছে। তো আমরা জানি দক্ষতার সমীকরণ কি? দক্ষতার সমীকরণ হলো ইটা ইকুয়াল 1 মাইনাস d2/t1। এই আলোচনা পূর্বেও করা হয়েছে, ইনটু 100%। দেখো এটা কিন্তু কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে হবে, আমাদের এখানে কিন্তু কার্নোট ইঞ্জিন বলে নাই, আমাদেরকে বলছে তাপ ইঞ্জিন। তো আমরা এই সমীকরণটা ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করবো এটা ইকুয়াল, যদিও এই সমীকরণ আর এই সমীকরণ ব্যবহার করলে রেজাল্ট একই আসবে। তাহলে 1 মাইনাস u2/q1 ইন্টু 100%। খেয়াল করো এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এটা শুধুমাত্র কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে। যেহেতু আমাদের কার্নোট ইঞ্জিন বলে নাই, আমাদেরকে তাপ ইঞ্জিন বলছে, অতএব আমরা তাপ ইঞ্জিনের জন্য এই সূত্র ব্যবহার করব। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে তাপ শোষণ করলো কত? Q1 এর মান দেওয়া আছে এখানে 1200 জুল। আমাদের এখানে Q2 দেওয়া আছে, Q2 এর মান দেওয়া আছে 600 জুল। এই মানগুলি আমাদের দেওয়া আছে। তো আমরা এখান থেকে মান যদি বসাই 1 মাইনাস Q2 হলো 600 ডিভাইডেড বাই হলো 1200 ইন্টু 100%। তো আমাদের এখান থেকে ইটার মান চলে আসবে কত? ইটার মান চলে আসবে আমাদের এখান থেকে 50%। খুব সহজেই বের করতে পারি। দেখো আমরা যদি T2 দিয়ে করতাম আমাদের 50%ই আসতো, কিন্তু অঙ্কটা শুদ্ধ হতো না। আচ্ছা, যেহেতু এখানে তাপ ইঞ্জিনের কথা বলছে, কার্নোট ইঞ্জিন বলে নাই, আমাদের পরের প্রশ্নে বলছে কি? আমাদের পরের প্রশ্নে বলছে উদ্দীপকের ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী। তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা কি বের করতে পারি? এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা খুব সহজেই বের করতে পারি যে আমরা এন্ট্রপির পরিবর্তনটা বের করে ফেলবো। এন্ট্রপির পরিবর্তনটা যদি 0 হয়, ডিএস এর মান যদি 0 আসে তাহলে প্রত্যাগামী, আর যদি 0 না হয় তাহলে অপ্রত্যাগামী। তো আসো আমরা ঘতে যাই। উদ্দীপকের ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী? ঘ। আমাদের এখানে ঘয়ের মধ্যে এখানে আমাদের তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ T1 দেওয়া আছে 600 কেলভিন, T2 দেওয়া আছে আমাদের কত? এখানে T2 দেওয়া আছে আমাদের 300 কেলভিন। এখন আসো আমরা যদি বলি যে তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন যদি আমরা বের করি, যেমন আমরা জানি এন্ট্রপির পরিবর্তন DS ইকুয়াল কত? DS1 প্লাস DS2। এখন DS1 মানে কি? DS1 মানে হবে Q1/T1 প্লাস Q2 বাই কত? T2। আচ্ছা, এখন আসো Q1 এর মান কত? Q1 এর মান হলো 1200, T1 এর মান হলো কত? 600। এখন দেখো এটা কিন্তু আর প্লাস হবে না, আমি শুরুতেই বলছিলাম যে তাপ শোষণ করলে হয় ধনাত্মক, তারপরে বর্জন করলে হয় ঋণাত্মক। তাহলে এটা ধনাত্মক হলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? এটা অটোমেটিক্যালি নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক হয়ে যাবে। তাহলে আমরা এই মানটাকে কি বসাতে পারি? আমরা এখানে মাইনাস দিতে পারি। আমরা এখানে কি দিতে পারি? এখানে তাপ শোষণ, এখানে তাপ বর্জন, তার মানে Q2 হলো 600, T2 কত? T2 হলো 300। তাহলে আমাদের এখান থেকে 1200/600, 600/300, এখানে কত আসে? এখানে আসে 2, এখানে আসে কত? 2, তার মানে 0। অর্থাৎ এখানে আমাদের এন্ট্রপির পরিবর্তন কত আসছে? এন্ট্রপির পরিবর্তন আসছে 0। যেহেতু এখানে এন্ট্রপির পরিবর্তন 0, আমি কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন দেখাইলাম যে প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে? স্থির থাকে, অর্থাৎ 0 হয়, অর্থাৎ ডিএস এর মান কত? এখানে 0। অতএব আমরা বলতে পারি যে উদ্দীপকের তাপ ইঞ্জিনটি কি ইঞ্জিন? উদ্দীপকের তাপ ইঞ্জিনটি হলো একটি প্রত্যাগামী ইঞ্জিন। তো ঠিক আছে, আজকে এতটুকুই। আমাদের এইখানে যে ক্লুগুলি আছে দেওয়া হয়েছে, এই ক্লুগুলি যদি আমাদের মাথায় থাকে তাহলে অঙ্কগুলি আমরা খুব সহজে করতে পারবো, আর যদি ক্লুগুলি মাথায় না থাকে তাহলে আমরা অঙ্কগুলি খুব সহজে অ্যান্সার করতে পারবো না।
আমি আবারও বলতেছি, অঙ্কগুলি কিন্তু বড়, কিন্তু অঙ্কগুলি খুবই সহজ। তো আজকে এতটুকুই। ভালো ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।